হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। ক্লাস 11-এর ফিজিক্সের স্টাডি প্ল্যান তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11 ম্যাথমেটিক্স স্টাডি প্ল্যান। তো চলো আজকে দেখা যাক এটার ব্যাপারে আমরা কি আলোচনা করতে পারি, এবং এখান থেকে আমরা দেখব যে কোন ইউনিটগুলো বা কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে বিশেষ করে ধ্যান দিতে হবে, যাতে এটা পরবর্তীকালে বা ক্লাস 12-এ যখন তুমি উঠবে তখন সেখানে যেন কোনো সমস্যা না হয়। তাহলে পরপর দেখব আমরা কি আছে। বোর্ডে দেখো, আমি মোট 6টা ইউনিট লিখেছি। হ্যাঁ, এই ইউনিটটা পুরনো সিলেবাস যেটা চলছে অলরেডি আছে সেই অনুযায়ী লেখা। তোমরা আশা করছি সবাই জানো যে সেমিস্টার পদ্ধতিতে এবছর থেকে তোমাদের পরীক্ষা হবে, ম্যাথমেটিক্সও হবে, ফিজিক্সও হবে, সব সাবজেক্টগুলোই হবে। তো পর্ষদ থেকে এখনও পর্যন্ত ম্যাথমেটিক্সের ব্যাপারে তারা কিছুই দেয়নি, বা কোনো সিলেবাসের কোনো টপিকের ব্যাপারেই কিছু বলেনি। তো আমরা ধরেই রাখবো যে এখানেও সব ইউনিটগুলোই থাকবে। কি বাদ যাবে, কি অ্যাড হবে, সেটা আমি আলোচনা করতে করতে বলবো যে হ্যাঁ, ওইগুলো অ্যাড হওয়ার চান্স একটা থাকবে, বা ওখান থেকে কিছু বাদ যাওয়ার চান্স থাকতে পারে। তো ফার্স্ট দেখো, দেওয়া আছে সেট, রিলেশন অ্যান্ড ফাংশন আর ট্রিগোনোমেট্রি। এই 3টে পার্টকে নিয়ে 18 নম্বর ছিল পুরনো সিলেবাস অনুযায়ী বলছি। তো এই 3টে পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা যদি আমি বলি, তাহলে আমি বলবো প্রথমে হচ্ছে ট্রিগোনোমেট্রি। তোমাকে ট্রিগোনোমেট্রি খুব ভালো করে স্ট্রং করতে হবে। ট্রিগোনোমেট্রিতে মোট 9টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 9। তো সেই 9টা চ্যাপ্টার তোমাকে খুব ভালো করে করতে তো হবেই। কেন করতে হবে পরে আমি আসছি ওটার ব্যাপারে। তারপর পড়ো, তারপর দেখো অ্যালজেব্রা। 2 নম্বর ইউনিটটা অ্যালজেব্রা 25 মার্ক ছিল। তার মানে তোমার এখান থেকে বোঝা উচিত যে ক্লাস 11-এর যেটা অ্যালজেব্রা পার্ট সেটা একটা বড় ওয়েটেজ নিয়ে দাঁড়িয়ে আছে। ক্লাস 12-এ ক্যালকুলাস বলে একটা তোমার ইউনিট থাকবে, সেইটা সবচেয়ে বড় ওয়েটেজ নিয়ে দাঁড়িয়ে থাকে। পুরোনো সিলেবাস অনুযায়ী যদি আমি বলি যে কত নম্বর আছে ক্যালকুলাসে, তো ক্লাস 12-এ 35 মার্কস আছে, 35 নম্বর। আর দেখো ক্লাস 11-এ তোমার অ্যালজেব্রা সবচেয়ে বড় ইউনিট হিসাবে দেখা যাচ্ছে পুরো, যেখানে 25 নম্বর আসবে। অর্থাৎ তুমি তো বুঝেই গেছো যে তোমাকে অ্যালজেব্রা খুব ভালো করে রেডি করতে হবে। অ্যালজেব্রার দিকে তাকাও, মোট আমি এখানে দেখতে পাচ্ছি 7টা চ্যাপ্টার আছে। প্রথমটা দেখো, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহ তত্ত্ব। কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। 4 নম্বর দেখো, লিনিয়ার ইনইকুয়ালিটিস মানে রৈখিক অসমীকরণ, একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো। তারপর দেখো পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস এবং সমবায়, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর দেখো বাইনোমিয়াল থিওরেম, দ্বিপদ উপপাদ্য। আর লাস্ট দেখো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, যেটাকে তোমরা বলবে অনুক্রম এবং শ্রেণী। তো আগে অ্যালজেব্রা পার্টটাকে আমরা বুঝে নিই। অ্যালজেব্রা পার্টটা যদি আমরা দেখি, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন একটা ইজি চ্যাপ্টার। তারপর যদি বলি আমি কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বারটা তোমাকে বিশেষ ধ্যান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পাশে আমি দেখো 2টো স্টার দিচ্ছি। জটিল সংখ্যা তোমাকে খুব ভালো করে কনসেপ্টের সাথে পড়তে হবে, তুমি যেখানেই পড়ো না কেন। তোমার টার্গেট কি থাকবে আজকের আলোচনা থেকে, যে কোন সাবজেক্টগুলোকে তোমার একদম ঢেলে দেওয়া চলবে না। তুমি যেখানেই পড়ো তুমি ওই সাবজেক্টগুলোকে কোনো মতেই ঢিলে দেবে না, নইলে কিন্তু ভবিষ্যতে প্রচুর অসুবিধা হতে পারে। কী অসুবিধা পরে তুমি জানবে, আগে দেখো এদিকে। তারপর দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, এটা একটা ইজি চ্যাপ্টার, তোমরা অলরেডি 9-10-এ পড়েছো। লিনিয়ার ইনইকুয়ালিটিস, রৈখিক অসমীকরণ, দেখো এটার পাশেও আমি 2টো স্টার দিচ্ছি। এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়ো, বিশেষ করে গ্রাফের অঙ্কগুলো, তাহলে তুমি ক্লাস 12-এ একটা চ্যাপ্টারে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার রৈখিক প্রোগ্রাম বিধি। তুমি যদি রৈখিক প্রোগ্রাম বিধি চ্যাপ্টারে গ্রাফের অঙ্কতে অ্যাডভান্টেজ নিতে চাও, তাহলে তোমাকে এই চ্যাপ্টারের গ্রাফের অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, একেবারে ধরে রাখো। তাহলে বুঝতে পারছি আমাদের একটা ফার্স্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলে এলো, লিনিয়ার ইনইকুয়ালিটিস মানে রৈখিক অসমীকরণ ভালো করে করতে হবে, ওকে ঢেলে দেওয়া যাবে না, বা ছাড়াই চলবে না। ঠিক আছে, নেক্সট দেখো পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস এবং সমবায়। এর পাশে আমি দেবো ট্রিপল স্টার, এটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
এই চ্যাপ্টারটা ক্লাস টুয়েলভে তো লাগবেই। টুয়েলভে কোথায় লাগবে? আমি যদি বলি টুয়েলভে কোথায় লাগবে, তাহলে ভালো করে দেখবে এই চ্যাপ্টারটার কনসেপ্টটা টুয়েলভের প্রবাবিলিটিতে লাগবে। খুব ইম্পর্ট্যান্ট। টুয়েলভে যখন তুমি সম্ভাবনা চ্যাপ্টারটা পড়বে, তখন সেখানে এই কম্বিনেশনের আইডিয়া, পারমিটেশনের কিছু কিছু আইডিয়া লাগবেই। 11-এ তো লাগছেই, 11-এ তো ট্রিপল স্টার দিয়ে দিয়েছি আমি। নেক্সট দেখো, এখানে আছে দ্বিপদ উপপাদ্য। হ্যাঁ, এটা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এর পাশেও আমি একটা স্টার দিয়ে রাখলাম। ইজি চ্যাপ্টার, তুমি চাইলে ওটাকে খুব ইজিলি কমান্ড করতে পারবে। তারপর দেখো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এর পাশেও আমি দেবো 3টে স্টার। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, অনুক্রম ও শ্রেণী। এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যে পার্টটা, ওখানে মোট তোমাদের সিলেবাসে দুটো আছে। কি কি আছে দুটো? একটা হচ্ছে তোমার এপি, এরিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি, আর 2 নম্বর হচ্ছে তোমার জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন, অর্থাৎ গুণোত্তর প্রগতি। আরও একটা আছে যেটা তোমার সিলেবাসে নেই, সেটা হচ্ছে এইচপি, হারমোনিক প্রোগ্রেশন, বিপরীত প্রগতি। তাহলে আমি যদি বলি যে তোমাদের সেমিস্টার সিস্টেমে একটা চ্যাপ্টার কি এখানে ইনক্লুড হতে পারে, তাহলে সেটা অবশ্যই এইচপির দিকে যাচ্ছে। এপি জিপি তো এতদিন ছিল, সেমিস্টার প্রসেস যদি চালু হয় আর আমি যদি বলি যে একটা নতুন চ্যাপ্টার কি আসতে পারে, তাহলে আমি বলতে পারি এইচপি আসতে পারে। তোমার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে, কেন হারমোনিক প্রোগ্রেশনটাই কেন আসবে, এক্সট্রা কেন অ্যাড হবে? আমাদের WBJE যেটা আছে, WBJEE, চলো আমি এখানে লিখছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো WBJEEর যে সিলেবাস, সেটা যদি তোমরা একটু ভালো করে খুঁটিয়ে দেখো, দেখবে সেখানে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ক্ষেত্রে কিন্তু এইচপিটা আছে। ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে এইচপি WBJEE যদি তুমি দিতে চাও, তাহলে ভালো করে পড়ে যেতে হবে। শুধু এপি আর জিপি দিয়ে কাজ চলবে না। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই যদি একটা জয়েন্ট এক্সামের পার্টে থাকতে পারে এইচপিটা, তাহলে আমাদের বোর্ডের পরীক্ষায় না থাকার কি আছে? তাহলে তুমি ধরে রাখো যে এইচপিটা তোমাদের জন্য এবছর অ্যাড হতে পারে। ওকে, নেক্সট। তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বুঝতেই পারছো কেন ট্রিপল স্টার দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজের কনসেপ্ট যদি ভালো করে বুঝে থাকো, বিলিভ করবে তোমাদের এপি জিপি এইসবের কনসেপ্ট এমনকি ফিজিক্সেও লাগবে, বিশেষ করে জিপির কনসেপ্ট। তুমি যখন ফিজিক্স পড়বে ক্লাস 12, 11, জিপির কনসেপ্ট লাগবেই। কোথায় লাগবে, কখন লাগবে, তুমি ঠিক বুঝে যাবে। আমি যদি এখন থেকে তোমাকে হিন্ট দিয়ে দিই, দেখবে কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টারে ক্লাস 11-এ অবশ্যই লাগবে জিপির কনসেপ্ট। আর যদি বলি ক্লাস 12-এ কোথায় লাগবে, তাহলে দেখবে ওহমস ল, যে আমাদের চ্যাপ্টারটা আছে কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে তোমার লাগবে। ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক যদি দেওয়া থাকে তোমাকে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে গিয়ে ইনফাইনাইট জিপির কনসেপ্ট লাগবে। আচ্ছা, ঠিক আছে, ওটা পরের কথা। এবার আমি এগিয়ে যাচ্ছি। এই ছিল অ্যালজেব্রার পার্ট। অ্যালজেব্রার পার্ট আশা করছি তুমি বুঝে গেছো যে কোন কোন চ্যাপ্টারকে কোনো মতেই ইগনোর করা যাবে না। এবার দেখো 3 নম্বর, কোঅর্ডিনেট জিওমেট্রি, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে দেখো, স্থানাঙ্ক জ্যামিতিতে মোট 17 মার্ক ক্যারি করছে। হ্যাঁ, করবেই। এবং চ্যাপ্টারটা খুবই লেন্দি। আমি যদি বলি এই যে ইউনিটটা কোঅর্ডিনেট জিওমেট্রি, এই ইউনিটটাতে কটা চ্যাপ্টার আছে, তাহলে দেখো কী কী লিখছি আমি। এখানে আছে তোমার বেসিক অফ 2D, 2 ডাইমেনশনাল জিওমেট্রি। তারপর কি আছে, স্ট্রেট লাইন মানে সরলরেখা, ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি আছে, সার্কেল, বৃত্ত। নেক্সট অধিবৃত্ত, প্যারাবোলা। তারপর ইলিপস অর্থাৎ উপবৃত্ত। তারপর হাইপারবোলা অর্থাৎ পরাবৃত্ত। আর লাস্ট যেটা আছে এখানে লিখছি পাশে, 3D জিওমেট্রি। তাহলে 3D জিওমেট্রি বা ত্রিমাত্রিক জ্যামিতি, এই এতগুলো পার্ট নিয়ে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি গঠিত।
3D জিওমেট্রি অত তোমার টেনশন নেওয়ার নেই, একদম ইজি, ওটা খুব সহজেই হয়ে যাবে, একদম বেসিকটুকু আছে। তাহলে কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7, দেখো এখানেও 7টা চ্যাপ্টার আছে মোট। তাহলে এই 7টা চ্যাপ্টারের মধ্যে যদি আমি বলি যে কোনগুলোকে বিশেষ ধ্যান দিয়ে আমাকে ভালো করে পড়ে রাখতে হবে এখন থেকেই, তাহলে দেখো স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, এই 5খানা তোমার পুরো প্রপার কনসেপ্ট থাকা চাই। আবার প্রশ্ন, কেন? কারণ এই 5খানা যদি চ্যাপ্টার তুমি এখন থেকেই না পড়ে রেখেছো, তাহলে ক্লাস 12-এ তোমার কিছু বিশেষ চ্যাপ্টারে অসুবিধা হবেই। তোমার ক্লাস 12-এ যদি তুমি ম্যাথে অসুবিধাতে পড়তে না চাও, এখন থেকে এইগুলো ভালো করে পড়ে রাখবে। এই কোঅর্ডিনেট জিওমেট্রি খুবই ইম্পর্টেন্ট ক্লাস 12-এর জন্য। ক্লাস 12 ছাড়ো, তো আমি যদি বলি ফিজিক্সেও লাগবে, ক্লাস 11-ও লাগবে, 12-ও লাগবে। ফিজিক্সে এই কোঅর্ডিনেট জিওমেট্রির প্রচুর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর। যেখানেই তুমি বিভিন্ন গ্রাফ আঁকতে যাবে, কোনো একটা কোয়ান্টিটি ভার্সেস আর একটা কোয়ান্টিটি, তখনই দেখবে এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ঠিক ঘুরে ঘুরে আসছে। তাহলে আশা করছি তোমরা এগুলোতে তোমরা ফাঁকি দেবে না, বা পড়ার পর একে রেগুলার রিভিশন রাখবে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর ক্যালকুলাস, একটা ইজি চ্যাপ্টার, বেসিক ক্লাস 11-এর ক্যালকুলাস, বুঝতেই পারছো একদম ইজি থাকে, লিমিট আর ডেরিভেটিভ আছে, খুবই ইজি, তুমি এটা খুব ভালোভাবে পড়ে নিতে পারবে। ক্যালকুলাসের অ্যাকচুয়াল পার্ট ক্লাস 12-এ আছে, যেখানে 35 মার্ক আছে, একটু আগে বললাম। ওকে, 5 নম্বর ইউনিটে দেখো ম্যাথমেটিক্যাল রিজনিং, এটা একটা খুবই সহজ চ্যাপ্টার। এটা তুমি যদি পড়ো 4 মার্ক আছে, আর খুব সহজেই পরীক্ষাতে এখান থেকে নাম্বার তোলা যায়, গাণিতিক যুক্তি। আচ্ছা, 6 নম্বর দেখো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। ক্লাস 11 থেকেই তোমাদের ফার্স্ট টাইম প্রবাবিলিটি ইন্ট্রোডাকশান হবে। অর্থাৎ আমি কি বলতে পারি যে ক্লাস 12-এও প্রবাবিলিটি আছে? হ্যাঁ, একদম আছে। তাহলে আমি কি করব? আমি যদি বলি কি করবে তুমি, তোমাকে প্রবাবিলিটি এখানে খুব ভালো করে পড়ে রাখতে হবে। দেখো ট্রিপল স্টার দিলাম। কেন ভালো করে পড়ে রাখতে হবে? যদি আমার প্রবাবিলিটির ভিত্তিটা 11-এই শক্ত না করি, তাহলে ক্লাস 12-এ কী করে গিয়ে তুমি প্রবাবিলিটি বুঝবে? তাহলে বুঝতেই পারছো, পুরো ক্লাস 11-এর যে পুরো ম্যাথমেটিক্সের টপিক, এটার উপরে তো ক্লাস 12 পুরো ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে কি নেই? তাহলে ক্লাস 11-এর ম্যাথকে একেবারেই ইজিলি নিতে যাবে না, ওকে খুব ভালো করে প্রপার কনসেপ্ট দিয়ে যত্ন সহকারে পর পড়বে। আমি তোমাকে যে চ্যাপ্টারগুলো বলছি, বিশেষ করে সেই চ্যাপ্টারগুলোর উপর ধ্যান দেবে, তুমি যেখানেই পড়ো না কেন। এটা হচ্ছে তোমার টার্গেট। নেক্সট, এখানে দেখো স্ট্যাটিস্টিক্স বলে একটা পার্ট আছে, অর্থাৎ পরিসংখ্যান বিদ্যা বা পরিসংখ্যান তত্ত্ব। তোমরা অলরেডি 9-10-এ পড়েছো। অনেকগুলো রাশি দেওয়া থাকবে, সে রাশিগুলোর গড় মান, মধ্যক, সংখ্যাগুরু মান, এসব বের করা তোমরা শিখেছো। তো ক্লাস 11-এ নতুন কিছু নেই, একটু খালি এক্সট্রা আছে, যেটার নাম সমক পার্থক্য বের করা আর ভেদমান বের করা। একেবারে ক্যালকুলেশনের উপর প্রতিষ্ঠিত। ভালো করে ছক বানাবে, প্রপার ক্যালকুলেশন করবে, মান বের করে অ্যান্সার করে দিয়ে আসবে। খুব ইজি চ্যাপ্টার, এটার উপরে তোমাকে বেশি ভাবারই দরকার নেই। তাহলে এই ছিল আমাদের ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের স্টাডি প্ল্যান। এবার আমি বলেছিলাম ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। একটা কথা শুনে রাখো, আমি ত্রিকোণমিতির উপরে দেখো 4টে স্টার দিচ্ছি। সচরাচর আমি 4টে স্টার দিই না কোথাও, কিন্তু দেখো এখানে দিয়েছি। এবার তুমি বলবে কেন? সবই তো কেনরই ব্যাপার, সব কিছুই। ভালো করে শুনে রাখো, তোমার যদি ত্রিকোণমিতি স্ট্রং না থাকে ক্লাস 11-এ, তুমি ক্লাস 12-এর ক্যালকুলাসে খুব অসুবিধায় পড়ে যাবে। ক্লাস 12-এর ক্যালকুলাসের মূল ভিত্তি হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলার প্রপার তোমার নলেজ থাকা চাই, যদি ক্লাস 12-এ তুমি ক্যালকুলাস খুব স্ট্রং করতে চাও। ক্যালকুলাসে কমান্ড করা অত সহজ না। যে ক্যালকুলাসে কমান্ড করে নেবে, সার তো ফিজিক্স বলো আর ম্যাথ বলো, দুটোই একদম স্ট্রং হয়ে যাবে। ধীরে ধীরে পড়ো, সব কিছু তোমার বোধগম্য হবে। তাহলে এখন থেকে তুমি জেনে রাখো যে কোন কোন চ্যাপ্টারগুলোতে আমি স্টার দিয়েছি আর কোন কোন চ্যাপ্টারগুলোর নলেজ খুব থাকা দরকার। এবার একটা স্পেশাল চ্যাপ্টারের দিকে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। কি চ্যাপ্টার? এই দেখো, সেট থিওরি বা সেট তত্ত্ব বলে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে ক্লাস 11-এ। কেন? এটা একটা এমন চ্যাপ্টার, ইজি, কিন্তু এই চ্যাপ্টারটার কনসেপ্টটা লাগবে
তোমার ডাইরেক্ট প্রবাবিলিটিতে। আর কোথায় লাগবে? রিলেশন অ্যান্ড ফাংশনে। এই জন্য দেখো এই তিনটেকে একসাথে লেখা হয়েছে, সেট তারপরে রিলেশন ফাংশন। তাহলে সেট তত্ত্ব পড়লে তুমি রিলেশন ফাংশন ভালো করে বুঝতে পারবে অ্যান্ড প্রবাবিলিটিও ভালো করে বুঝতে পারবে। তাহলে এটাকে তো তোমার কোনো মতেই বাদ দেওয়ার ব্যাপার নেই। তাহলে কি আমি এর নিচেও স্টার দেবো তিনটে একেবারেই? তাহলে দেখো পুরো বোর্ডে স্টার 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 হয়ে গেছে। কটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ তুমি, বা কটা ইউনিট তুমি দেখতে পাচ্ছ যে এখানে ক্লাস 11 আমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে? দেখা যাক। একটা সেট, ত্রিগোণমিতি 2টো, তারপর কমপ্লেক্স নম্বর 3টে, লিনিয়ার ইনইকুয়ালিটিস 4টে, পারমিউটেশন কম্বিনেশন 5টা, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ 6টা। এটা এক্সট্রা স্টার দিচ্ছি, এটাকে আমি ক্লাস 11-এর জন্য রাখলাম। তারপরে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা তো পুরোটাই স্টার। তাহলে 6টাকে 7টা হয়ে গেল। আর লাস্টে দেখো এখানে প্রবাবিলিটিতে আমি স্টার দিয়ে রেখেছি 8টা। তাহলে এই 8টা স্টারকে তুমি কোনো মতেই ইগনোর করতে পারবে না। ইগনোর করেছো তো ভবিষ্যতের জন্য নিজের বিপদ ডেকে এনেছো। বিশেষ করে ক্লাস 12-এর স্টুডেন্টরা আমি দেখেছি, যতজন পড়ে আমার কাছে, আমি সেজন্যই বলছি আর কি, যে তারা খুব অসুবিধায় পড়েছে। 11-এর পর যখন সে 12 পড়া শুরু করছে তখন সে দেখেছে আমি খুব অসুবিধায় পড়ছে। কেন? কারণ সে 11-এর টপিক এক সাইড দিয়ে পড়ে গেছে, এক সাইড দিয়ে ভুলেও গেছে। তার যে জিনিস পড়বে সেই জিনিস ভোলার জন্য পড়বে না। যদি ভুলেই যাবে তাহলে সেটা লাভটা কী হলো? সেই লাভটা তোমাকে নিতেই হবে। ক্লাস 12-এ দেখো তার একদম পুরো ডাইরেক্ট অ্যাপ্লিকেশান আছে। তাহলে কোনো চ্যাপ্টার যদি তুমি পড়েছো সেটাকে প্রপার রিভিশন মোডেও রাখবে। আজ থেকে টার্গেট করো যে আমরা যাই পড়বো ডেলি একবার হলেও তার ফর্মুলাকে রিভিশন করব। অনেকে তো ফর্মুলার শিটও বানায়, ফর্মুলার খাতাও বানায় চ্যাপ্টার ওয়াইজ। তুমিও চাইলে একটা ফর্মুলার খাতা বানিয়ে নাও। খাতা বানিয়ে সেটাকে ডেলি রাতের বেলা একবার হলেও, বা যে কোনো যখন তুমি টাইম পাবে একবার হলেও রিভিশন করো। প্রথম দেখবে তোমার ওই রিভিশন করতে 30 মিনিট 40 মিনিট টাইম লাগছে, তারপর ধীরে ধীরে দেখবে সেই টাইমটা কমে গেল। দেখবে তোমার জিনিস তুমিই পড়ছো, তাহলে আলটিমেট একটা টাইম এমন আসবে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার পুরো খাতা, ফর্মুলার খাতা রিভিশন হয়ে গেল। তাহলে এবার থেকে তুমি প্ল্যানিং করো যে কীভাবে এই ক্লাস 11-এর ম্যাথমেটিক্সকে টার্গেট করা যায়। খুবই ইম্পর্ট্যান্ট। খুবই যদি তুমি এইভাবে এগোতে পারো তবেই দেখবে তোমার ক্লাস 12-ও ম্যাথমেটিক্সে কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এই ছিল আমাদের ম্যাথমেটিক্সের প্ল্যানিং। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার প্রত্যেকটা কথা। তো আমিও এটাও আশা করব তোমাদের কাছ থেকে যে সেমিস্টার পদ্ধতিতে এবছর যদি চালু হয় তাহলে তোমরা বিশেষ কিছু ভাবতে যেও না। তোমার টপিক তো সেমই থাকবে ফিজিক্সের মতো। আমি আবার বলছি, যেটা চেঞ্জ হবে সেটা দেখবে নাম্বারের ব্রেকআপ, কি কোথায় কত নাম্বার থাকবে, সেমিস্টার পরীক্ষাতে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে, হয়তো এইগুলো চেঞ্জ হবে। আর যদি এক্সট্রা কেউ আসতে চায় তাহলে এইচপি আসতে পারে। আচ্ছা হ্যাঁ, কেউ যদি বাদ যেতে পারে, যদি বাদ কিছু যেতে পারে তাহলে এখানে ত্রিকোণমিতিতে আমি তোমাকে বললাম যে 9টা চ্যাপ্টার আছে, 9টা থেকে একটা দুটো বাদ দেওয়া যেতেই পারে। 9টা থেকে একটা দুটো বাদ দেওয়া যেতেই পারে। স্টার্টিংয়ের 2-3টে চ্যাপ্টার তো খুবই ইজি, ওইগুলো আসেই না কোনো দিন, মানে একদম বেসিক। তাহলে ওই বেসিক চ্যাপ্টারগুলো হয়তো বাদ যেতে পারে। তাহলে আশা করছি তুমি পুরো কথাগুলো আমার বুঝতে পেরেছো। সেমিস্টার সিস্টেম, নতুন বই, এসব নিয়ে একদম টাইম ওয়েস্ট করবে না। আমি আবার বলছি, পড়া শুরু করবে এবং ভালো করে সেই চ্যাপ্টারগুলোকে ধ্যান দেবে যেগুলো আমি স্টার দিয়েছি। ওই চ্যাপ্টারগুলো একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। ওকে, তাহলে আজকে এতটাই থাকলো। প্রপারলি ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।